My camera was in backside. By the way, guys, I am Rohan from Bangladesh. Actually, I am a travel blogger, international travel blogger. I come your country to do vlog and see How beautiful my yes, country. yes, Okay, how thank you. how beautiful also your country, lady. Okay. Okay, Thank you so much. you are most welcome. By the way, I have some question. Can I? You wanna ask? Yeah, some question. Yes. Okay, so please keep this one. Okay, so I have most But interesting. when I question. don't know, you can. You can reply honestly, Okay, so okay, not thank you. scripted. Okay, just give me the honest honest answer. First question: if any Bangladeshi people do married in your country, so what is the procedure? I don't know. If I like you, yeah, Mount Esa mau Kulia, dia Mount kalau Husu, iha comprende kalau iha a Bangladesh me casamento ho Holapeto. Holapeto é Timor Holapeto, ou isso é Timule, procedur tau, ya comprende dokumento, tapi sada-sada ni, Holapeto ya niya. idane holo bele atene kalau itu buat you, but if you want to know yes, you can ask you can go to sada Bangladesh. lá biasa emang bahatama dokumento sih be casamento nih be first of all, tell me. I do document after, but if their girl Purbo Timur. We say Yes, Purbo yes. Timur is Timur Leste. Timur Leste girls are interesting for international people as like other country men. If you have opportunity to date Bangladeshi boy, are you interested? আমার ইংলিশ ভালো না কোশ্চেন করে সে যদি সুযোগ পায় if you আর সে সুযোগ পেলে সে বাংলাদেশি ছেলেকে ডেট করবে কিনা কোশ্চেন করেন তো Oh, like Bangladesh, mau kolega mau Hansani. Oh, yes. Hansani married bile kala. I'm just like to make a friend just that only friend. yes So no Only other friend. anything. If you have any chance, it's like I like you. I propose you right now. Are you Thank interested? you. Bangladesh kolega Kulia, oni Harumiyo. ভাই তুমি শর্ম না সত্যিটাই বলো Kolega ni. Suppose I like you. Now I am impressed. I first is the love of first sight. Are you interested? By the way, I'm joking. Okay. So no, never mind, please. Yeah. Bye bye. Enjoy. Yeah. Thank you. বন্ধুরা একটু মজা করে নিলাম বাট একটা কথা কি আমার ইংলিশ তেমন ভালো না সো বিষয়টা নিয়ে সবাই হ্যাঁ আমার ইংলিশ তেমন ভালো না বিষয়টা নিয়ে আপনারা বড় অন্য মাইন্ডে নেবেন না বাট আমি ট্রাই করছি তাদেরকে কোয়েশ্চেন করার জন্য যে বাংলাদেশি ছেলেরা যদি তাদেরকে বিয়ে করতে চাই লাইক আমি তাকে প্রপোজ করলাম বাট সে বললো যে না আমি আগে ফ্রেন্ড বানাবো দেন ইটস মিন হলো যে আমাদের বাংলাদেশি মেয়েদের মতোই সেম উপরে ও আমরা একটু জুম করে দেখাতে পারি কিন্তু এখানকার সবচেয়ে বিখ্যাত স্থান এটা এটার নাম জানো কি ভাইয়া Kristuri. খ্রিস্টোরি ইয়েস এটা হলো যে ক্যাথলিক ওদের মূর্তি না ওরা যেটাকে গড বলে থাকে God বলে থাকি। হোয়াটএভার তো এখন আমরা আমাদের কোয়েশ্চেন আছে এর মানে হলো যে এটা পসিবল কোনো ধর্ম চেঞ্জ করতে হবে না কোনো ধরনের কিছু না কোনো প্যারা নাই যে যার ধর্ম পালন করতে পারবে তবে একটা সমস্যা হচ্ছে হুম এদেশে এরা বিয়ে করলে হ্যাঁ। বেশিরভাগই মেয়েদের বাড়িতে থাকা লাগে মেয়ের বাড়িতে গিয়ে থাকা লাগে মেয়ের বাড়িতে থাকা লাগে মানে ছেলের বাড়িতে মেয়েরা আসে না হ্যাঁ, না ছেলের বাড়িতে মেয়েরা আসে না। আচ্ছা কামাই করে কে খাওয়ায় ছেলেরা নাকি মেয়েরা তবে এদেশে অনেক বেশিরভাগই হচ্ছে ছেলেরা কামাই করলে মেয়েদের কাছে নিয়ে দেওয়া লাগে মানে আমাদের দেশের মতো আপনি কাজ করবেন তো হুম। তো এই আপনার মানে যে স্যালারিটা ওইটা নিয়ে আপনি মেয়েরে দিতে হবে ওই মেয়ের হাতে আমাদের দিতে হবে মেয়েও কিন্তু কাজ করে কিন্তু তারপরেও আপনার স্যালারিটা মেয়েরে দিতে হয় মেয়ে সংসারের হর্তাকর্তা সব হর্তাকর্তা আপনি একটা কাপ চা খাবেন তো হুম। অনেক টাইমে ওর কাছ থেকে চেয়ে খাওয়া লাগে চেয়ে খাওয়া লাগে তবে সবাই কিন্তু এক না ধরেন এদেশে 100% মধ্যে 90% হচ্ছে ওই ধরনের সেম তার মানে আমাদের বাংলাদেশি মেয়েরা হাজার গুণে বেটার হাজার গুণে better। আমরা এই কোয়েশ্চনটা এখানে স্কিপ করি আর ধরেন আমাদের হচ্ছে আপনি তার সাথে আপনি বিবাহ হচ্ছে তারপরও হের মানে বয়ফ্রেন্ড থাকবে ওর দেশি বয়ফ্রেন্ড তারপরও মানে থাকবে তারপরও রাখবে সে তারপরও রাখবে মানে সে। আমাকে বিয়ে করার পরও তার আলাদা বয়ফ্রেন্ড তার থাকবে আরো বয়ফ্রেন্ড থাকবে বাংলা ভাষায় এর কি বলে জানেন যাক ভিডিওতে অনেকে দেখে আমি এটা স্কিপ করলাম ওকে আমরা এই টপিকটা চেঞ্জ করি নেক্সট টপিক হলো যে একজন বাংলাদেশি এখানে এসে ব্যবসা করতে পারবে কিনা জি অবশ্যই পারবে
তার জন্য তার কি কি ডকুমেন্ট রিকোয়ার এবং সে ট্যুরিস্ট ভিসায় আসলে কি প্রবলেমে ফেস করতে পারে, কোন বিষয়ে আসবে, কোথায় যোগাযোগ করবে, এটা বলেন একটু আগে। টুরিস্ট ভিসা আসলে ধরেন হ্যাঁ। আপনি এয়ারপোর্টে নামার সাথে আপনাকে ওরা 1 মান্থের ভিসা দিয়ে দিবে, Tourist visa, হ্যাঁ। টুরিস্ট ভিসা, তার জন্য আপনাকে $30 পে করতে হবে। আসার আগে বায়োমেট্রিক অথবা আদার এনিথিং যেগুলো অন্যান্য দেশে করা লাগে এগুলো লাগবে না? না, এগুলো করা লাগে না, বেশিরভাগে অনেক টাইমে ঢুকলে ওনারা ভিসা দেয়। হ্যাঁ। ওরে মানে আমাদের দেশের মতো ইমিগ্রেশনের উপরে নির্ভর করে, ওদের আপনাকে ভালো লাগছে তো তা আপনারে ভিসা দিবে, ভালো লাগে না হেরে আপনার ভিসা দিবে ডিপোর্ট না। করে দিয়ে দিবে। ওকে, হ্যাঁ। আসার ক্ষেত্রে নরমালি ট্যুরিস্ট ভিসা সে এসে 1 মাসের ভিসা নিয়ে তারপরে কাজগুলো কি সে এক ব্যবসা করবে, প্রথম কাজ কি? তারপরে হচ্ছে ও 1 মাস থাকা লাগবে, তারপরে এর একটা দালাল ধরতে হবে, একটা এজেন্সি ধরতে হবে, ধরে তার মাধ্যমে আরো 1 মাসের টুরিস্ট ভিসা করতে হবে। আচ্ছা, এটা দালাল না, এটা আমি আরো সোজা বলে আমি এটা নিয়ে আরো রিসার্চ করছি। আই হোপ প্রথমে একটা কোম্পানি খোলা লাগে, অর্থাৎ একটা রুম ভাড়া যেখানে সে ব্যবসা করবে, সুপার শপ হলে সুপার শপ অথবা আদার যে কোনো থিং সে নিয়ে দেন যার কাছ থেকে নিবে, যে মালিকের কাছ থেকে, তাকে বললে সে ভিসা 1 মাসের এক্সটেন্ড করে দিবে। করার পরে তার লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার পর সে লাইসেন্স পেলে তার ভিসাটা 2 মাস থেকে তখন তাকে রেসিডেন্ট পারমিটটা দিয়ে দেওয়া হবে, রাইট? হ্যাঁ, রাইট। ওকে, ভেরি গুড। আশা করি আপনারা বুঝতে ওয়ার্ক পারছেন। পারমিটের বিষয়টা দিয়ে দিবে 1 মান্থের। 1 মান্থের, হ্যাঁ, জি। এরপরে 1 ইয়ার 1 ইয়ার, হ্যাঁ, ওয়ার্ক পারমিট 1 ইয়ার। হ্যালো, লাভলি পিপল, সাইকেল কো হ্যালো কো হাই, থ্যাংক ইউ সো মাচ গাইস। এই দেশের মানুষগুলো খুবই লাভলি, মানে খুবই মানে প্রাণবন্ধন। এই দেশের মেয়েগুলা কথা বলতেছে ফ্রেন্ডলি, ইটস গুড, টু গুড। আমি মাইক এদিক ওদিক সরাই ফেলি। তো ব্যবসায় করতে গেলে সে কি প্রবলেম ফেস করতে পারে, এটা তো প্রসিডিওর আমরা জানলাম। জি, ওটা ওরে ব্যবসা করতে গেলে প্রবলেম হচ্ছে এদেশে কিছু লোকাল মানুষ আছে, হ্যাঁ, বেসিক্যালি ওরে মানে অফিসিয়াল কোনো প্রবলেম ফেস করবে না। অফিসিয়াল কোনো প্রবলেম নেই, তবে লোকজন হ্যাঁ। কতটুকু কোঅপারেট করে এই দেশের, যেমন আমরা আমাদের দেশে বাইরের দেশে যদি কেউ বিজনেস করতে আসে, হ্যাঁ। এটা কি স্বাগত জানাই আমরা? যাই হোক, আমার নিজের দেশের কথা বাদ দিই, এই দেশের লোক কি স্বাগত জানাবে তাকে? স্বাগত জানাবে, তবে হচ্ছে এরা বেশিরভাগই হচ্ছে ড্রিঙ্ক মানে ড্রিঙ্কিং, মদ পান করে, অ্যালকোহল কনজিউম করে প্রচুর। অল টাইম অ্যালকোহল, মানে ওদের দেশে আনলিমিটেড অ্যালকোহল, রাত নাই দিন নেই ওরা অ্যালকোহল যে কোনো টাইমে হেরে আসে আপনার সাথে খারাপ ব্যবহার করতে পারে। তবে আপনি আইনের ব্যবস্থা নিতে পারবেন, তবে এদের দেশের আইনটা এতটা ভালো না। এরা ওদের দেশের আপনার দোকানে রাত্রে আসি হেরা হামলা করবে, হ্যাঁ, আইন আসি কিছু বলবে না, বলবে যে হে মদ খাইছে, এখন হে মাতাল অবস্থায় আছে, এখন তো ওর কোনো আইন নেই। এটা কিভাবে বলে, মানে আপনারে হে ক্ষতি করছে, তারপরে আপনি মানে কোনো আইন নেই, বলবে যে হে মদ খাইছে, এখন হে মাতাল, হের কোনো সেন্স নেই, হে আচ্ছা ঠিক আছে হের আপনার বাড়িতে পাঠাই দিতেছে। মানে হেরা যদি আপনি হের গা তাকে হাত দিতে পারবেন না। আপনারে হে যদি আসি ধরেন না, এদের দেশের বেশি হচ্ছে প্রচলিত হচ্ছে এদের তো গুল্লি নেই, ছুরি আছে, হ্যাঁ, অ্যাভেলেবেল ছুরি থাকে, তো আপনারা আসি অনেক টাইমে দেখা গেছে যে একটা ফোন দিতে পারে কিংবা একটা গাই দিতে পারে, হুম, তাহলে যাই আপনি একটা ব্যবস্থা নিতে পারবেন। আগে দিয়ে আপনি যদি হেরে মানে ইয়া করে মানে একটা কিল দিয়ে দেন, কিছু করে আনেন, তাহলে আপনার ভিসা বাতিল করে দিবে Okay. immigration। মানে হাতাহাতি ঝগড়াঝাটি করা যাবে না, তারা কোনো কিছু করলে আমাদের কাজ হলো যে পুলিশের পুলিশে, দ্বারস্থ হ্যাঁ, হওয়া, দ্বারস্থ হওয়া, এর বাইরে আর এর কিছু বাইরে না। কিছু Okay, না, কারণ আমাদের জন্য তাদের আইন এতটুকুই, এতটুকু। অন্যান্য দেশের আচ্ছা, মতো আমাদের আইনটা কোয়েশ্চনটা তো ছিল ইয়ে না। এটা, মানে নিরাপদ কতটুকু একজন ব্যবসায়ী, তাকে স্বাগত জানাই কিনা, এর মানে স্বাগত জানাই স্বাগত ইফ জানাই। এনি কেস দু একজন খারাপ লোক হ্যাঁ, আছে খারাপ যারা লোক কিনা আছে, ড্রিঙ্ক যারা- করে যদি কখনো মাতলামি করে এসে দোকানে কোনো হামলা করে, আপনি যদি তার ক্ষতি না করেন তাহলে আইন আপনার পক্ষে থাকবে। জি, আইন আমার পক্ষে থাকবে, আর Okay. যদি আমিও তার আগে তার গায়ে হাত দিয়ে দিই তাহলে তাহলে হবে না। থাকবে না, তাহলে ওকে, হবে না। আমরা এবার নেক্সট কোয়েশ্চনে যাব। সে একজন ব্যবসায়ী হিসাবে আপনারা এখানে টাকা পয়সা কিভাবে পাঠান, ব্যাংকিং চ্যানেলটা কি? যে আমরা একজন ব্যবসায়ী হিসেবে আমাদের ব্যাংকিং চ্যানেল হচ্ছে বেশিরভাগ অনেকে মানিগ্রামে পাঠায়। তো মানিকগ্রাম। ধরেন না হচ্ছে যে ব্যাংকে পাঠাইলে হচ্ছে $1000-2000 নিচে পাঠানো যায় না, মানে ধরেন না $100, $200, $500 এভাবে পাঠানো বেশিরভাগই সম্ভব না। মানে একটা বড় অ্যামাউন্ট হলে তাহলে ব্যাংকিং কাজটা করা যায় দেশে। আর সবচাইতে অনেকে হচ্ছে মানিগ্রাম ব্যবসাটাই বেশি আসক্ত, মানে মানিগ্রামে সবাই সরকারি পাঠায়। ভাবে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানো এখানে যায় না, এখানে যায় না, যাইলেও হচ্ছে বড় একটা অ্যামাউন্টে পাঠানো লাগে, এবং প্রসিডিউরটা অনেক লং, রাইট? অনেক লং, রাইট। ওকে, এখন কথা হলো যে এইখানে বাংলাদেশ এম্বাসি আছে, বাংলাদেশ এমবাসি নেই এখানে। আপনারা যদি কোনো বিপদে পড়েন, কোনো ধরনের কাজ এখানে করা লাগে তখন বাংলাদেশ অ্যাসোসিয়েশন আছে এখানে, বাংলাদেশে একটা নতুন করে কমিউনিটি committee আছে, community আমি গঠন ওনাদের হয়েছে। আপনাদের জি। কমিউনিটির ভাইস চেয়ারম্যান, জি, ও যে চিনবেন সুমন- কিনা? সুমন হক, ওনাদের সাথে আমার চেয়ারম্যান কথা হয়েছে,
জি তো ওনার গাড়িতে করে আজকে সারাদিন ঘুরছি, উনি আমাকে নিয়ে ভিলেজ ব্লগ করার ক্ষেত্রে হেল্প করছে, খুবই ভালো মানুষ। এর বাহিরের মানে কমিউনিটি মানে হলো যে আপনারা আপনাদের হেল্প করতেছেন, এর ভিতরে হলো যে বাংলাদেশ এম্বাসির ভূমিকা জিরো। জিরো। আমরা দিন হ্যাঁ। শেষে যতই প্রবাসী প্রবাসী করে চিল্লাই, যত আবেগ দেখাই, তত্ত্বাবধায়ক আসলো, উপদেষ্টা আসলো, বাংলাদেশের আওয়ামী লীগ আসলো, বিএনপি আসলো, ইউনুস আসলো, যাই হোক যাই হোক কোনো বাংলাদেশ, কিছুই হ্যাঁ, করে নাই, কোনো কিছুই মানে করে নাই। ওদের চিন্তা ভাবনা ধ্যান ধারণা নেই। অথচ এই দেশের প্রধানমন্ত্রী কিন্তু হ্যাঁ। আমাদের দেশে কিছুদিন আগে ভ্রমণ করে আসছে। হ্যাঁ, ডক্টর ইউনুসের খুব ভালো বন্ধু ছিল, প্রধানমন্ত্রী না, উনি হচ্ছে প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট দুজনেই কিন্তু নোবেল পাইছে শান্তিতে, রাইট? এই নোবেল পুরস্কার তিনিও পাইছে, এবং আমি যতটুকু জানি ইউনুস সাহেব পাওয়ার ক্ষেত্রে ওনার একটা ভালো লবিং ছিল এই দেশের প্রেসিডেন্টের, রাইট? তারপরেও ইউনুস সরকার থাকাকালীন এখানে কি একটা এম্বাসি দেওয়া উচিত ছিল না আমাদের গভর্নমেন্টের? অবশ্যই ছিল। আমাদের অনেক বাঙালি, প্রায় 5 থেকে 600 বাঙালি এভেলেবেল, প্রত্যেক মাসে অনেক বাঙালি ঢুকতেছে, প্রত্যেক মাসে অনেক বাঙালি ঢুকতেছে। তবে একটা উচিত ছিল এই দেশে একটা এম্বাসি দেওয়ার, কিংবা একটা বাংলাদেশি যারা আছে ওদের জন্য একটা কিছু করার জন্য, যেহেতু ডক্টর ইউনূসের সাথে এই দেশের প্রেসিডেন্টের সাথে ভালো একটা সম্পর্ক বাট ছিল। উনি চলে গেছে, এখন আর হবে কি হবে না, দিন শেষে এখন- সবাই সিম্পিতি নিবে, ভোট নিবে, প্রবাসীর ইমোশনটা টাচ করবে, কাজের ক্ষেত্রে কোনো কিছুই করে না। কোনো করে না। এটা বাংলাদেশে কোনো ব্লগারও আছে কিনা জানি না, যে কিনা তাদেরকে নিয়ে এভাবে ডেডিকেটেড ব্লগ করে। আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমার চ্যানেলে আপনি গেলে প্রত্যেকটা দেশের প্রবাসীরা কেমন আছে, তাদের সুবিধা কি অসুবিধা কি, এই প্রবলেমগুলো নিয়ে আমি প্রত্যেক দেশে আলাদা একটা ভিডিও করি। এর আগে আমি সিশেলস গেছি, আলাদাভাবে ডেডিকেটেড ভিডিও করা হয়েছে, লাউস লাস্ট ট্যুর ছিল, অথবা কাতার, সব বিভিন্ন যত দেশেই যায় তাদের প্রবলেমগুলো নিয়ে চেষ্টা করি ডিসকাস করতে। জানি না ভিউ হবে কি হবে না, তবে কিছু জিনিস নিজের দায়িত্ববোধ থেকে করা লাগে। বাট একটা জিনিস বাংলাদেশে আমাদের বাঙালিরা এত আবেগী, হুজুগে আবেগী, প্রবাসী নিয়ে একটা কথা বলে হাজার হাজার লাইক ভিউ কামাই নিব, কিন্তু কোনো বান্দা ওদের পক্ষ হয়ে কোনো কাজ করবে না, কোনো স্ট্যান্ড নেবে না। এটা সরকার হোক জনগণ হোক, আমি এটা দেখছি, কোনো ব্লগার হোক কেউই না। কেউ নিবে না। যাই হোক, এখন কথা হলো যে আমরা নেক্সট পরবর্তী কোয়েশনে যাব। এই সিটি কতটুকু মানে উপযুক্ত বাঙালিদের জন্য, ব্যবসায়ীদের জন্য? মানে ঘুরায় পেছায় না বলে আমরা শর্টকাট আনসার দিই, বিজনেসের জন্য। কারণ এখানে মোস্ট অফ দ্য পিপল, 80 থেকে 90% বাঙালিরা এখানে বিজনেস করতেছে, ভালো পজিশনে আছে, ভালো পজিশনে আছে। মান্থলি মিনিমাম 10 থেকে 15 লাখ টাকা আর্ন করতেছে ব্যবসা করে, কেউ বা সিআরের উপরে। ইভেন এখানে হলো যে গ্লোবাল ইলেকট্রনিক্স বাংলাদেশের ওয়ালটন কোম্পানির সাথে কোলাবোরেশন করে এখানে তারা বিজনেস করতেছে। বিজনেস করতেছে। এটা কিন্তু একটা তারা good অনেক thing। পুরান থেকে দেশি বিজনেস করতেছে, যতটুকু আমি জানি। বিজনেসের জন্য পরিবেশ ভালো, ভালো, হ্যাঁ, অনেক ভালো। তাদের গভর্নমেন্টও খুব হেল্প করে, বাঙালিদেরকে ওরা ভালো নজরেই দেখে। কিন্তু জি, ভাই দেও, এতক্ষণ পর্যন্ত যারা ভিডিও দেখছেন, আমরা নেক্সট টপিকে যাওয়ার আগে বলে রাখি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, অথবা আমার ওল্ড ভিডিওগুলো কাইন্ডলি দেখে আসবেন। আপনারা যারা আছেন টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক, সব জায়গায় সেম নেম রুহান ব্লগ, কাইন্ডলি সবাই যান, প্রত্যেকটা প্ল্যাটফর্মে আমার সাথে যুক্ত হয়ে যান। আপনাদের জন্য আমি রুহান অফ দ্য টপিক, আনটাচ কিছু এরিয়া, আনটাচ কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করব। যে গল্প, যে জায়গা কখনো দেখা নাই, মানে দেখেন না আপনারা, কোনো ব্লগার দেখেন নাই, ওইসব জায়গাতে আমি রুহানে যাই, গিয়ে রুরাল লাইফে গিয়ে ভিলেজ লাইফ, স্ট্রিট ফুড, নাইট লাইফ, দেন হলো যে আপনার লোকাল মার্কেট, তারপর হলো যে এই যে বিভিন্ন প্রবাসীদের সাকসেস, অথবা একজন ব্যবসায়ী কীভাবে অন্য একটা দেশে গিয়ে ব্যবসা করলে সাকসেস হবে, এসব গল্প নিয়ে আমার চ্যানেল তৈরি, যেখানে আমি চেষ্টা করি সবার কথা বলার জন্য। সো এখনই সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন রুহান ব্লগ। আমরা এখন পরবর্তী কোয়েশ্চন যাব। ওকে, যে কোয়েশ্চনটা আমি এখন করব, সেই টপিকটা হলো যে প্রবাসীদেরকে নিয়ে, যেহেতু আপনাদেরকে নিয়ে ভিডিওটা করতেছি, এখানে বিয়ে শাদী যে হয়, বিভিন্ন সেরেমনি হয়, গভর্নমেন্টের ট্যাক্সটা কেমন হয়? যেমন বিয়েতে আমি শুনছিলাম যে কোনো একটা দেশে বিয়েতে ট্যাক্স দেয়। আচ্ছা, বিয়ের কথাই বাদ দিই আমরা, মানে এখানে গাড়িতে ট্যাক্স কেমন, ইনকামের ট্যাক্স কেমন? এদেশে ট্যাক্স একদমই কম। আপনার একদম মনে হচ্ছে আমরা ব্যবসা করি মাত্র, আমাদের ব্যবসার জন্য মাত্র আমরা $100 পে করি মান্থলি $100, একদমই কম। এখন কিনা একটা গাড়ি কিনে আমাদের দেশে 100%-এর মধ্যে কত পার্সেন্ট ট্যাক্স? 300 থেকে 550% পর্যন্ত গাড়ির দামের উপর বেরি করে ট্যাক্স দেওয়া লাগে। কিন্তু এদেশে ওইটা নেই। এদেশে একদমই, এদেশে তাদের ঘর নাই, তবে একটা গাড়ি আছে, একটা উন্নত মানের মার্সিডিজ গাড়ি আছে তাদের কাছে। মানে ট্যাক্সের ক্ষেত্রে এখানে ইনকাম ট্যাক্স খুবই কম, আমি যতটুকু জানতে পারছি। এবং একটা লোক আর্নিং করলে সম্ভবত যে 3% সম্ভবত একটা ট্যাক্স দেওয়া লাগে। অন্যান্য দেশে 1 ইয়ার
Resident করলে? হ্যাঁ রেসিডেন্ট করলে 2 থেকে 3 লাখ টাকা করে হ্যাঁ। লাগে, কিন্তু এই দেশে আমরা মাত্র $300 দিয়ে আবার রেসিডেন্ট করা যায়, রেসিডেন্স করা যায়। যেটাকে বলে আকামা সহ হ্যাঁ, বিভিন্ন আকামা, কিছু। হ্যাঁ। বিভিন্ন এক এক কিছু, দেশে আকামা এক এক জীবন, ল্যাঙ্গুয়েজ দেশে থাকে। জি। রেসিডেন্ট কার্ড রিনিউ করতে মাত্র $300 লাগে, $300 লাগে। যেটা হলো যে আপনি দুবাইয়ে যদি করতে যান এটা মিনিমাম 12 থেকে 15 লাখ টাকা লেগে যায়। জি। সিরিয়াসলি এটা মানে আমরা ভাবার এই বিষয় দেশে, তবে এই দেশের হচ্ছে প্রতি বছর বছর আবার নতুন করে কাগজপত্র লাগবে, পার ইয়ার এটা রিনিউ করা লাগে। রিনিউ করা লাগবে। মানে আগের কাগজ দিয়ে হবে না, প্রত্যেক বছর আবার ডকুমেন্ট, প্রথম আপনি যেভাবে বিষয়টা করতে যত ডকুমেন্ট লাগছে বা ওই যে রিনিউ করার সময় আবার ওই ডকুমেন্ট, সেম ডকুমেন্ট গুলো আবার লাগবে। ডকুমেন্ট আবার লাগবে। ওকে, আমরা পরবর্তী কোয়েশ্চনে যাই। ট্যাক্সের ব্যাপারে গেল, ট্যাক্স খুবই কম। আপনার গাড়িতে একবারে ট্যাক্স নাই বললেই চলে। এখানে এমন এমন গাড়ি দেখি BMW সহ, মার্সিডিজ, ল্যান্ড ক্রুজার, তারপর হলো যে আপনার মাজদা, টয়োটার হায়ার লেভেলের কিছু গাড়ি মডেলের, যেগুলো দেখে আমার খুবই লোভ লাগে। যাই হোক, এখন আমরা যে জিনিসটা জানবো, এখানকার লোকজনের কিসের উপর নির্ভরশীল, এদের হচ্ছে কর্মজীবন কি কি করে? এরা হচ্ছে বেশিরভাগই হচ্ছে আমার জেলে, ওরা মানে সাগর থেকে জেলে হ্যাঁ, জেলে মাছ চাষ করে। মাছ চাষ করে কিংবা সাগর থেকে মাছ ধরে। এই যে হ্যাঁ। সাগর, এই যে সাগরটা আমরা একটু দেখাই, কি উত্তাল হয়ে আছে দেখুন। ওয়াও, সাগরের গর্জন কাকে বলে। এটাই উত্তর সাগর। কোয়েশনে যাব, বাট এই গভীর সাগরের যে ঢেউগুলো, এগুলো আপনাদেরকে একটু দেখায়। ওই যে উনি বড়শি দিয়ে মাছ ধরতেছে, ওই যে দেখেন বড়শি দিয়ে। ওরা মাছ মানে জেলে কাজ, মানে কি বলে না, মাছ ধরার উপর অনেকটা নির্ভরশীল, রাইট? অনেকটাই নির্ভরশীল। আমরা একটু আর নিচে নামি। বেশিরভাগ তারপরে হচ্ছে এরা কর্মজীবন, মানে আমাদের যত চীনা কিংবা বাংলাদেশি এই শ্রমিক যতগুলা দোকান আছে সবগুলাতে ওরা লেবার বিষয়ে জব করে। এরা হলো যে ফার্মিং এর উপরও কিন্তু নির্ভরশীল। আপনি এতদিন যাবত এই দেশে থাকেন, অনেক কিছু জানেন না, আমি খেয়াল করতেছি। আমি বলি এই দেশে হলো সবচেয়ে বড় যে ওদের ইনকাম সোর্স আছে, সেটা হলো যে এই দেশে তেলের খনি আছে। এক, তেলের খনিটা হলো যে অস্ট্রেলিয়াদের সাথে চুক্তিবদ্ধ 2033 সাল পর্যন্ত ওরা এখান থেকে তেল নিয়ে যাবে, বাট ওরা তেলটা কিন্তু কিনে আনে অস্ট্রেলিয়া থেকে, রিফাইন করে। এখানে কিন্তু রিফাইনারি নাই। 2033 সালের ভিতর হয়তো ওরা নিজস্ব রিফাইনারি তৈরি করবে। ওয়ান থিং, ওদের আয়ের উৎস এটা। দ্বিতীয়ত হলো যে মৎস্যের উপর নির্ভরশীল। এখানে ট্যুরিজম নাই বললেই চলে। পুরা এশিয়ার ভিতরে সবচেয়ে কম লেস ভিজিটেড এটা। পর্তুগালে কিছু টুরিস্ট আসে এই দেশে, আর অন্যান্য কান্ট্রির বেশি টুরিস্ট আসে না। অস্ট্রেলিয়া আর হচ্ছে পর্তুগাল, দুই দেশের টুরিস্টের টুরিস্ট এখানে আসে। পর্তুগালের সাথে যেহেতু আগে কানেকশন আছে, শাসন করছিল, ওই হিসেবে পর্তুগাল স্কুল আছে ওই হিসেবে, মানে পর্তুগালিরা ওদের স্মৃতি মেমোরি এগুলো রয়ে গেছে। অস্ট্রেলিয়ার সাথে তাদের তাদের সাথে একটা সম্পর্ক আছে, ওই হিসেবে অস্ট্রেলিয়ারও কিছু টুরিস্ট এখানে আসে। ইভেন অস্ট্রেলিয়া কিন্তু এখানে ফান্ড করে, নিরাপদ পানি, বিভিন্ন এনজিও চালায় এনজিও চালায় অস্ট্রেলিয়া। যে কারণে হলো যে অস্ট্রেলিয়ার লোকজন এখানে প্রচুর ঘুরতে আসে। 3টা দেশের এয়ারলাইন্স এই দেশে পারমিশন দিছে। তার ভিতরে আমি বলি অস্ট্রেলিয়া, দ্বিতীয়ত হলো ইন্দোনেশিয়া, তৃতীয়ত মালয়েশিয়া। মালয়েশিয়ার বাটিক এয়ারও কিন্তু শুধু মালয়েশিয়ার না, বাটিক এয়ারটা কিন্তু শেয়ার ইন্দোনেশিয়া মালয়েশিয়ার যৌথ কোম্পানির লায়ন গ্রুপের এয়ারলাইন্সটা। আর এখানকার কর্মজীবনের ভিতরে ওরা কিসের উপর কৃষি, তারপর হলো যে মৎস্য। কর্মজীবন বলতে এগুলোই বোঝানো হয়। এবং দৈনন্দিন জীবনে বিভিন্ন চাইনিজ কোম্পানি ওদের এখানে হলো যে তারা হলো যে শ্রমিক হিসেবে কাজ করে। তাদের শ্রমিকটা তো একদমই কম। এবং ওদের থিঙ্কিং কি জানেন, ওরা খায় দেয় ঘুমায়, কালকে কি হবে এটা চিন্তা করে না, পরশু কি হবে চিন্তা নাই। যার কারণে যে দেশের মানুষ যত বেকুব, যত গাধা, ওই দেশে মানে অন্যান্য দেশের লোকজন এসে ব্যবসা বাণিজ্য করে ভালো কিছু করতে পারে। এদের কোনো মার্কেট নাই, এদের কোনো সুপার শপ নাই। আছে যত সব বড় বড় গুলো হচ্ছে বেশিরভাগই চাইনা হচ্ছে আমরা বাংলাদেশি। এই দুটা দেশেরই মানুষ। আর কিছু পাকিস্তান আছে, ওনারা হচ্ছে টেইলার্স, পাকিস্তানি টেইলারি কাজ করে নাকি? টেইলারি কাজ করে, ওনাদের সুপার শপ নাই। পাকিস্তানের সুপার শপ দেয় না, আছে শুধু ইন্ডিয়া, বাংলাদেশ আর হচ্ছে চীন, এরাই হচ্ছে সুপার শপ এখানে ডমিনেট করতেছে। হ্যাঁ, ডমিনেট করতেছে। আমি কোয়েশ্চেন করছিলাম এক আফ্রিকার ভাইকে, ইন্ডিয়ার, সে হলো ইন্ডিয়ার গুজরাটের। তাকে বললাম যে দুনিয়ার এত দেশ থাকতে আফ্রিকাতে এসে কেন আপনি ব্যবসা করতেছেন? সে বলল যে দেখো, যে দেশের মানুষ যত গাধা হয়, ওই দেশের মানুষের এবং ওই দেশে গিয়ে তত ব্যবসা ভালো করা যায়। কেন? এখানে ওরা চাইলে কিন্তু অনেক গ্রো করতে পারতো। ওরা ইনভেস্টে নেই, কালকের চিন্তা করে না, ভবিষ্যৎ নিয়ে তাদের কোনো প্যারা নেই। তো যার কারণে আমরা বাঙালিরা বলতে, চাইনারা বলতে এখানে এসে ভালো ভালো প্রজেক্টগুলোতে হাত দিয়ে এখানে সফল হতে পারতেছি।
বাট এই দেশে হলো যে আপনার লেবার প্রচুর সস্তা, সেটা হলো যে $115 থেকে শুরু। $115 মান্থলি, তাও $115 দিয়ে আপনি লেবার পাবেন, তাও 8 ঘন্টার উপরে ডিউটি করাতে পারবেন তাদের দিয়ে। বাহ, অনেক সুযোগ সুবিধা আছে বাংলাদেশি কারণে ধরেন না আমাদের বাঙালিরা বেশি আসে ব্যবসা করে, যেহেতু লেবারের হচ্ছে স্যালারিটা একদমই কম এখানে, এতটা খরচ নেই, যেহেতু ট্যাক্সও কম, লেবারের স্যালারিটাও কম অনেক, তাই জন্য ব্যবসা করে এখানে সুবিধা আছে। ট্যুরিজম এখানে কেমন? টুরিজম একদমই কম, এই একদমই দেশ- কম। তবে আগামী 2 বছর হ্যাঁ। হয়তো ট্যুরিজম এখানে বাড়বে, কারণ তারা হচ্ছে তাদের দেশটাকে উন্নত করতেছে দিন দিন, অনেক কাজ বিভিন্ন করতেছে, project হ্যাঁ, হাতে বিভিন্ন নিচ্ছে। project হাতে নিচ্ছে। এ বছরে অনেক প্রজেক্ট হাতে নিচ্ছে তাদের দেশের সরকার। যদি এই প্রজেক্টটা শেষ হয় তাহলে অনেকটাই উন্নত হয়ে যাবে দেশটা। আশা আগামী করি 2 হয়ে বছরে- যাবে। হ্যাঁ, আশা করি হয়ে যাবে। আশা করি আগামী 2 বছর অনেক ট্যুরিজম এখানে আসবে। ওকে বন্ধুরা, এই দেশটা নিয়ে আপনাদেরকে অনেক অজানা বিষয় জানানোর চেষ্টা করলাম। আমি রুহান আজকের মতো এখান থেকে বিদায় নেব। আপনাদেরকে অনুরোধ করে রাখলাম যে আপনারা আমাদের প্রিভিয়াস ব্লগগুলো দেখেন, এনজয় করেন, লাইক কমেন্ট শেয়ার করতে থাকুন এবং বিশ্বের নানান দেশের ব্লগ দেখতে রুহান ব্লগের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।